বেলুর মঠের সেই পুরনো দিনের সন্ন্যাসী পূজনীয় স্বামী শঙ্করানন্দ মহারাজ। তাকে সেবা করছেন জনৈক সেবক সন্ন্যাসী, আর মহারাজ অকাতরে বলে যাচ্ছেন পুরনো সেই দিনের কথা। বলছেন রামকৃষ্ণ মঠ ও মিশনের প্রথম সংঘাধ্যক্ষ পূজনীয় স্বামী ব্রহ্মানন্দ মহারাজের কথা। আহা, কি সব স্মৃতি! বলছেন একবার অনেক দিন আগের কথা। স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ তখন মঠের ঘাট তৈরি করছেন। তোর মনে আছে কিনা জানি না, এখানে তোর বলতে ওই জনৈক সেবক সন্ন্যাসী যিনি শঙ্করানন্দ মহারাজকে সেবা করছেন তাকেই বলছেন। তোর মনে আছে কিনা জানি না, মঠের পুরাতন ফটকের ডান দিকে নারকেল গাছের সীমানার মধ্যে একটা পুকুর ছিল। ওই পুকুরের উত্তর পারে গোয়ালঘর, পূর্ব দিকটায় পাকা বাঁধানো ঘাট। পাইপ দিয়ে গঙ্গার দিকে মুখ খুলে দিলাম। পুকুরে জল ভরে যাবার পর দেখি পাইপের মুখে মাছ কলকল শব্দ করছে। এখন যেখানে মঠ অফিস, ওই ঘরে স্বামীজির রান্নাঘর ও খাবার ঘর ছিল। ঘরের পাশেই একটা জাল থাকতো। আমি ওই জালটা নিয়ে গিয়ে পাইপের মুখে ফেলতেই বড় বড় 17টা ট্যাংরা মাছ পড়ে গেল। একটা বড় বালতিতে জিইয়ে রাখলাম। পরের দিন সকালে ব্রহ্মানন্দ মহারাজকে বলতে মহারাজ বললেন, পেষণের জন্যে রেখে দে, সব মাছ কটা তেল ঝাল দিয়ে রান্না করে রাখিস। তাই করলাম। খাওয়ার সময় বিজ্ঞান মহারাজকে দিলাম। খেয়ে খুব খুশি। মহারাজ বিজ্ঞান মহারাজকে অত্যন্ত ভালোবাসতেন। তিনি খেতে পারতেন বলে মাঝে মাঝে তাকে এটা সেটা রান্না করে খাওয়াতেন। কি অপূর্ব বেলুর মঠের সেই পুরনো স্মৃতিগুলো! কিন্তু কে এই শঙ্করানন্দ মহারাজ? না, তিনি ছিলেন স্বামী ব্রহ্মানন্দ মহারাজের সেবক ও সেক্রেটারি। একই সাথে দুটি দায়িত্বই পালন করতেন। আর তার সেই সেবা ছিল দেখবার মতন, খুবই শিক্ষণীয়। কেমন ছিল সেই সেবার ধরন নিজেই জানিয়েছেন শঙ্করানন্দ মহারাজ। বলছেন, জোয়ান বয়সে আমি একাই রাজা মহারাজের সেবা করতাম। ঝোঁকের মাথায় কতজনের সেবা করতে আসতো, কয়েকদিন পরে ভেগে যেত। কেউ বড় একটা টিকতে পারত না। মহারাজ যাকে কৃপা করে স্থান দিতেন সেই টিকে যেত। তাঁর অশেষ কৃপা ছিল আমার ওপর। বেশ কয়েক বছর আমি সেবার অধিকার নিয়েই ছিলাম। রান্নাবান্না, তাকে খাওয়ানো দাওয়ানো, তার কাপড় চোপড় বিছানাপত্র পরিষ্কার রাখা, বিছানা করা, ঘর ঝাঁট দেওয়া, ঘর মোছা, তেল মাখানো, টেপাটেপি প্রভৃতি যাবতীয় কাজ আমিই করতাম। আবার এর ভেতর বাইরের দৌড়দৌড়ির কাজও ছিল। মহারাজ কাউকে হয়তো নিমন্ত্রণ করলেন, কি কি রান্না হবে বলে দিলেন, ঝটপট করে ফেললাম। মহারাজ কত কাজের কথা আমায় বলে রাখতেন, কাকে কি বলতে হবে, কে কখন এলে কি কি সংবাদ জানাতে হবে, কাকে কি আদর যত্ন করতে হবে, সব আমায় একসঙ্গে বলে যেতেন। আর আমি তার ফরমাস মতো যখন যেটি যেভাবে করা দরকার ঠিক ঠিক করতাম। কোনোদিন কোনো কাজ ভুলিনি। বলে চলেছেন মহারাজ, যত কাজ আসুক না কেন কাজকে কখনো ডরাতাম না। কাজ করতে করতে এমন ধাত হয়ে গেছিল যে অল্প সময় অনেক কাজ করে ফেলতে পারতাম। কাজে নিষ্ঠা ও আন্তরিকতা থাকলে তৎপরতা বাড়ে এবং কাজ অনায়াসে সুসম্পন্ন হয়। খাবার নাইবার সময় পেতাম না। প্রায় এমন হতো যে খাবার ঘন্টা বেজে যেত, অথচ তখনও চান করা হয়নি। যে কোনো একজনকে বলে দিতাম খাবার একটা নির্দিষ্ট জায়গায় ভাত টাত নিয়ে রাখতে। কোনো রকমে গঙ্গায় একটা ডুব দিয়ে বসে যেতাম খেতে। অর্ধেক খাওয়া হয়ে গেছে, তাড়াতাড়ি খেয়ে সকলের সাথে একসঙ্গে উঠতাম। খুব গরমের সময় দুপুরবেলায় ও রাতে মহারাজ যখন শুতেন তখন বাতাস করতাম। একবার এমনও হয়েছে যে বাতাস করতে করতে হয়তো রাতটাই কাবার হয়ে গেল। মহারাজ কখনো টের পেতেন, কখনো পেতেন না। যখন টের পেতেন বলতেন, যা শুয়ে পড়। আমি আচ্ছা বলে একটু থেমে গিয়ে পুনরায় পাখা চালাতাম। এমনতর ছিল সেই সেবা। তাই জন্যই তো ব্রহ্মানন্দ মহারাজ এতটা ভরসা করতেন শঙ্করানন্দ মহারাজের ওপর। আসলে রাখাল মহারাজকে সবাই ভালোবাসতেন। সেই যে স্বামীজি বেলুর মঠের নির্মাণ কাজ শেষ হবার পর মঠের সব কিছুর কর্তৃত্ব ব্রহ্মানন্দ মহারাজকে দিয়ে বলেছিলেন, রাজা, আজ হতে সমস্ত তোর, আমি কেউ নই। স্বামী বিবেকানন্দের সেই আদেশ শিরোধার্য করে মহারাজ দীর্ঘদিন দুহাতে আগলে রেখেছিলেন মঠকে।
কত ঝড়ঝাপটা থেকে রক্ষা করেছিলেন এই বেলুড় মঠকে। স্বামীজি যে গুরুদায়িত্বভার তার স্কন্ধে অর্পণ করে গিয়েছিলেন, মহারাজ তা অক্ষরে অক্ষরে প্রতিপালন করে দেখিয়েছিলেন। গুরু ভাইদের মতন তিনি শিষ্যদেরও ভালোবাসায় জয় করেছিলেন। সে ভালোবাসা কত গভীর, সে আকর্ষণী শক্তি কত প্রবল, তা অনুমান করা যায় না। ব্রহ্মানন্দ মহারাজ বলতেন, আমি সকলকে স্বাধীনতা দিই, প্রত্যেকে নিজ নিজ ভাবে অগ্রসর হোক, যেখানে পারবে না সেখানে শুধু সাহায্য করি। আসলে তিনি কর্তা ছিলেন, কিন্তু কর্তৃত্ব ছিল না। শাসক ছিলেন, কিন্তু অভিমান ছিল না। শিষ্যদের উপদেশ দিয়ে বলতেন, কিছু করো, কিছু করো, না খাটলে কি কিছু হয়? তোরা ভাবছিস যে আগে অনুরাগ ভক্তি হোক, তারপরে ডাকবো, তা কি কখনো হয়? অরুণোদয় না হলে কি আলো আসে? তিনি এলেই প্রেম ভক্তি বিশ্বাস সঙ্গে সঙ্গে আসবে। তাকে আনবার জন্যই তো তপস্যা। তপস্যা ছাড়া কি কিছু হয়? ব্রহ্মা প্রথমে শুনেছিলেন তপ, তপ। দেখছিস নি, অবতার পুরুষদের পর্যন্ত কত খাটতে হয়েছে। কেউ কি না খেটে কিছু পেয়েছে? বুদ্ধ, শঙ্কর, চৈতন্য, এদের কত তপস্যা করতে হয়েছিল। কি ত্যাগ, কি তপস্যা! এই তো বয়স, বুড়ো মেরে গেলে কিছু হবে না। লাগ দেখি একবার জোর করে, দেখবি মনের সব শক্তি এক করতে পারলে আগুন ছুটে যাবে। লাগ লাগ, জপ করে হয়, ধ্যান করে হয়, বিচার করে হয়, সবই সমান। একটা ধরে ডুবে যা। কত স্মৃতি যে মহারাজের সাথে! শঙ্করানন্দ মহারাজ আবার বলে চলেছেন, একবার পুরীতে মহারাজের সঙ্গে মন্দিরে যাচ্ছি। যেতে যেতে মন্দিরের সিংহ দরজায় ব্রহ্মানন্দ মহারাজ থমকে দাঁড়িয়ে পড়লেন। সিংহদ্বারের বাঁধারে একজন সাধু বসেছিলেন। তিনি সেই সাধুর দিকে একদৃষ্টে চেয়ে রইলেন। সেই সাধুটিও তার দিকে তাকিয়ে রইলেন। অনেকক্ষণ চোখে চোখে চেয়ে রইলেন। ফিরবার সময় বললেন, ইনি একজন মহাপুরুষ। এর পূর্বে একে পুরীতে কেউ চিনত না। পরে ইনি পুরীতে নানা উৎসবাদি করে সকলের পরিচিত হয়ে উঠলেন, প্রসিদ্ধ হলেন। তখন তাকে নিয়ে খুব হইচই মাতামাতি। এইভাবেই ডুবে যেতে ইচ্ছে করে ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতিকথাগুলো শুনলে। দীন দুঃখী, শোকার্ত, পতিত, ধনী দরিদ্র, গায়ক বাদক, কত রকমের লোক মহারাজের কাছে আসতো একটু প্রাণ জুড়াতে, এইরকম ডুবে যেতে, একটু অনুপ্রেরণা পেতে। সেই অনুপ্রেরণাতেই আজ সৎপ্রসঙ্গ পর্ব ৭২-এ স্বামী ব্রহ্মানন্দ মহারাজের স্মৃতি একটু স্মরণ মনন করলাম। তাহলে আজ এখানেই থামি। ঠাকুর মা স্বামীজি আপনাদের মঙ্গল করুন। নমস্কার।